মিনার চিৎকার চেঁচামেচি শুনে ঘরের সবাই পুনরায় নেমে এলো নিচে। সুগাও তার ঘরের কপাট পর্যন্ত এগিয়ে গিয়ে আবারও দৌড়ে নিচে এলো। তে আর দাদুও এগিয়ে গেলেন। তখন তের মা ইউনজুন বললেন, কি হয়েছে রে? মিনা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সর্বনাশ হয়ে গেছে চাচি যান, দেখেন রান্নাঘরটারে চুরি কি করছে। সবাই তাকালো রান্নাঘরের দিকে। রান্নাঘরের অবস্থা বড়ই বেহাল। গ্যাসের চুলার আশেপাশে আটা পড়ে আছে, তেলও পড়েছে নিচে। চায়ে চিনি, চা সবকিছু এলোমেলো ভাবে ছড়িয়ে। তে বড় হতাশ হলো। এসব তো তারই কারসাজি। বাকি সবাই কেমন প্রতিক্রিয়া দিবে বুঝতে পারছে না। ঘরের এত সব জায়গা থাকতে চোর কিনা শেষমেশ রান্নাঘরে এসে দরবার করলো। তে বলল, মা কোনো চোর টোর নয়, আমি রাতে রান্না করেছিলাম। সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই হতভম্ব হয়ে একত্রে তাকালো তের দিকে। তে ভরকে গেল, বলল, এভাবে তাকানোর কি আছে? আসলে কাল রাতে জাংকুক ভাইয়া এসেছিলেন, ওনার জন্যই রান্না করেছি। এবার গংইউ বিস্ময় নিয়ে বললেন, জাংকুক এসেছে? জি দাদাজান, উনি অনেক রাতে বৃষ্টিতে ভিজে এসেছিলেন। এখন সুগা ভাইয়ার ঘরে আছেন। ওনার অনেক জ্বরও এসেছে। চিন্তিত হলেন গংইউ। তৎক্ষণাৎ ছুটে গেলেন সুগার ঘরের দিকে। জাংকুকের বৃষ্টিতে ভিজলে জ্বর আসে, আর তার জ্বরটা যে সাংঘাতিক সে বিষয়ে অবগত গংইউ। বাকি সবাই বিষয়টাকে সহজভাবে নিলেন না ইউনজুন। এত রাতে ছেলেটা কেন এলো? তার মাঝে আবার ফাঁকা বাড়ি। জ্বরের তীব্র ঘোরে এখনো বিছানায় শুয়ে আছে জাংকুক। তার কপালে ভেজা কাপড় ঝুলছে। এই কাপড়টা তেই দিয়েছিল তাকে। জাংকুকের কথায় রাগ নিয়ে নিচে আসলেও পরে আবার ফিরে আসে তে। তখনই ভেজালো কাপড় রেখে আসে কপালে। বিছানার পাশে টেবিলটায় তখনও তেল বানানো খাবারগুলো ঘুমোচ্ছে, শুধু নেই একটা চায়ের কাপ। গংইউ ঘরে ঢুকলেন, চিন্তিত কণ্ঠে ডাকলেন, জাংকুক। জাংকুক খানিকটা নড়ে চড়ে উঠল। গংইউ আবারও বললেন, জাংকুক। জাংকুক চোখের পাতা খুলে নানাজানকে সামনে দেখে শুধায়, নানাজান তুমি এখন কেমন আছো? ভালো নানাজান। তুমি আসবে বললে না তো? জাংকুক আস্তে ধীরে শোয়া থেকে উঠে বসে। তার শরীর জুড়ে ব্যথা। ততক্ষণে বাড়ির অন্যান্য সদস্যরা যেমন তে, বাবা, মা, চাচা চাচি, সুগা এবং তেও এসে দাঁড়িয়েছে কক্ষে। জাংকুক সবার পানে চোখ বোলালো। ধীর কণ্ঠে সময় নিয়ে বলল, আমি নিজেও জানতাম না আমি এখানে আসবো। কাল একটা কাজে সাতক্ষীরা গিয়েছিলাম। ফেরার পথে বাস নষ্ট হলো, তার উপর প্রচন্ড ঝড় বৃষ্টি, তাই বাধ্য হয়েই এখানে আসলাম। এখানে এসেই জানলাম বাড়িতে তোমরা নেই। গংইউ সে ব্যাপারে কিছু বললেন না, শুধু জানতে চাইলেন, তোমার শরীর কেমন আছে? ডাক্তার ডাকবো? জাংকুকের চোখ লাল, ঠোঁটের চামড়া উঠে লাল হয়ে আছে। সে ক্লান্ত কণ্ঠে বলে, সেসবের দরকার নেই, আমাকে ঢাকায় ফিরতে হবে। সে ফিরবে না, আগে তুমি রেস্ট করো। জাংকুক পুনরায় শুয়ে পড়ল। বসে থাকতে কষ্ট হচ্ছে বড়। একে একে সকলেই সাক্ষাৎ করলো জাংকুকের সাথে। ইউনজুনও বুঝলেন ছেলেটা হঠাৎ কেন এলো। তিনি এগিয়ে গিয়ে কথা বললেন জাংকুকের সাথে। জাংকুকও কোনোরকম উত্তর দিল। এসবের ভিড়ে তে শুধু কপাটের মুখে হেলান দিয়ে দাঁড়িয়েছিল চুপটি করে, নীরব নিস্তব্ধতার ভিড়ে। সেদিন জাংকুক ভাই ঢাকা ফিরতে হবে বললেও ফিরতে পারলেন না। তার অসুস্থতা এতটাই তীব্র ছিল যে কেউই তাকে একা ছাড়তে সাহস পেল না। সেদিন বিকেলেই বাড়িতে হাজির হলো ফুপু আর ফুপা। তারাও জানতেন না জাংকুক তার নানা বাড়ি এসেছে। জাংকুকের শরীরের অবস্থা অবনতিতে থাকায় পরের দিন সকালবেলা ফুফুরা তাকে ঢাকায় নিয়ে গেল। সেদিনের গোটা একটা দিনে জাংকুকের সাথে তের কোনোরূপ কথা হলো না। শুধু যাওয়ার সময় মৃদুস্বরে বলেছিল জাংকুক, যাচ্ছি তে, তুমি ভালো থেকো। ঝড়ের রাতের তেতো মুখের চাটা আমি দীর্ঘদিন মনে রাখবো। সামান্য এই কথাটাই কি ছিল বোঝা গেল না। দশম শ্রেণীর ছাত্রী তের মনে সেই কথা দারুণভাবে প্রভাব ফেললো। ধীরে ধীরে জাংকুকের প্রতি তার ভালো লাগা বাড়ল। শুরু হলো কিশোরী বয়সের প্রথম প্রেম, প্রথম আবেগ, প্রথম ভালোবাসা। মাঝে বহুদিন তাদের দেখা হলো না। জাংকুক এরপর আসলো ঝড়ের রাতের ঘটনার ঠিক 4 মাস পর। তাও আচমকা আগমন। তবে সেবার একা আসেনি, সঙ্গে নিয়ে এসেছিল জাংকুক ভাইয়ার ছোট বোন জিমিনকে। তখন জাংকুক পুরোপুরি সুস্থ। সেই ঝড়ের অসুখে সে টানা 2 সপ্তাহ অসুস্থ ছিল।
তের বারে বারে ইচ্ছে করছিল জাঙ্কুককে ফোন দিয়ে কথা বলতে, কিন্তু নিরুপায় তেই কিছুই করতে পারলো না। সারাদিন শুধু ভাবলো, শুধুই ভাবলো। পরন্ত বিকেলে ছাদে দাঁড়িয়ে আছে তে। ছাদের এক প্রান্ত জুড়ে রয়েছে নানা রঙের গোলাপ গাছ। এর মধ্যে লাল গোলাপটা তের খুবই পছন্দ। বর্তমানে তার দৃষ্টি ওই গোলাপের পানেই। তার হৃদয় জুড়ে চলছিল অস্থিরতার রেশ। পূর্বের আকাশটা তখন ঝলমল করে। বাড়িতে জাঙ্কুকের আগমন বড় উথাল পাথাল শুরু করে দিয়েছে অন্তরে। কি যেন চলছিল ভিতরটায়, বড় অদ্ভুত কিছু, সাংঘাতিক কিছু, যার অস্থিরতার অনুভূতিটা তে নিতে পারছিল না। এমন অস্থির মুহূর্তের সময় জাঙ্কুকের কণ্ঠ শোনা গেল। সে বলল, এখানে একা একা কি করছো তে? তে তাকিয়ে থাকে, কোনো রকমে উত্তর দেয়, কিছুই না। সত্যিই কিছু না? আমি তো দেখছি না। অথচ আমি দেখতে পাচ্ছি। তে বিস্মিত হয় জাঙ্কুকের কথা শুনে। প্রশ্ন করে, কি দেখতে পাচ্ছেন শুনি? এই যে তুমি ভাবছো, কারো ভাবনায় মগ্ন আছো। কথাটা শুনে তে যে একদমই চমকায়নি তাও নয়, চমকেছে, তবে প্রকাশ করলো না। সে বলল, আপনি ভুল দেখছেন। মৃদু হাসে জাঙ্কুক। তের ভিতরটা কেমন যেন করে ওঠে। সে আচমকা বলে ফেলে, আপনি মারাত্মক সুন্দর হাসেন জাঙ্কুক ভাই। কথাটা বলে ঠোঁট কামড়ে ফেলল তে। ছি, এসব কি বলে দিল সে? নিজের আবেগ অনুভূতি নিজের মধ্যে রাখা যাচ্ছে না কেন? জাঙ্কুক বিষয়টা নিজের নজরে নিল কিনা বোঝা গেল না, কারণ সে কোনো রূপ প্রশ্ন করলো না, কোনোভাবে কোনো ভাবভঙ্গি বদলালো না। মনে হলো কথাটা শুনতে পাইনি। তে তাকায়। জাঙ্কুক বলে, কখনো কারো প্রেমে পড়েছে তে? তে চমকায়, ভরকায়, সাংঘাতিক অবাক হয়। জাঙ্কুক তার চোখে চোখ রাখে, আবারও জানতে চায়, কখনো কারো প্রেমে পড়েছে তে? তে কিছু বলে না, চুপ করে রয়। জাঙ্কুক তৃতীয়বারের মতো বলে, বলবে না? তে লজ্জা পায়, মাথা নুয়ে ফেলে, মৃদু স্বরে বলে, জানি না। জানো না? না। তুমি অপেক্ষা করতে পারবে তে? তে আবারও যেন চমকায়। জাঙ্কুক ভাইয়ের কোনোরূপ কথা তার মাথায় ঢুকতে চায় না। সে শুধায়, কিসের অপেক্ষা? বাদ দাও, বলতে ইচ্ছে করছে না। অদ্ভুত লাগলো না? লাগলো বুঝি? আপনি কি আমার সাথে মশকরা করছেন? বোধহয় করছি। খানিকটা হাসলো জাঙ্কুক, বলল, যাইতে, তুমি বরং থাকো। তেকে কিছু বলার সুযোগ দিল না জাঙ্কুক। যেভাবে হুট করে এসেছিল সেভাবেই হুট করে চলে গেল। তে শুধু তাকিয়ে রইল বিস্ময় নিয়ে, বিস্মিত হয়ে। মাঝে অনেকগুলো দিন কেটে গেল। তে মাধ্যমিক পরীক্ষা শেষ করে ঢাকায় এসেছে, তবে একা আসেনি, সপরিবারে এসেছে। এর পিছনে কারণ আছে। জাঙ্কুক তার ক্যারিয়ার গড়তে 3 বছরের জন্য বিদেশ যাবে। অনার্স কমপ্লিট করে বিদেশ যাওয়াটা কতটুকু যৌক্তিক ঠিক জানে না তে, তবে বড় কষ্ট হচ্ছে। 3 বছরের জন্য জাঙ্কুক ভাইয়ের সাক্ষাৎ পাবে না। তার প্রতি গড়া অনুভূতিগুলো যে দিনে দিনে আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে, তার কি করবে তে? জাঙ্কুকের বাড়িটা বেশ বড়, তাদের নিজস্ব বাড়ি। বাড়ির সামনে মস্ত বড় উঠোন। উঠোনের এক প্রান্তে বিশাল একখানা কাঠগোলাপ গাছ। গাছে ফুল ফুটেছে অল্প স্বল্প। তে সেই গাছের নিচে উদাস মনে দাঁড়িয়ে আছে। আজ সন্ধ্যায় জাঙ্কুক চলে যাবে, পাড়ি দিবে বিদেশ বাড়ি। ভাবলেই কেমন দমবন্ধময় অনুভূতি আসে। আবেগে ভরপুর মেয়েটা তখন কাঁদে, চোখ বেয়ে অশ্রু পড়ে। জাঙ্কুক এসে সামনে দাঁড়ায়, বিস্ময় নিয়ে প্রশ্ন করে, তুমি কাঁদছো কেন তে? তে চমকে ওঠে, তৎক্ষণাৎ চোখের অশ্রু মোছে, থরথর করে বলে, কাঁদছি না তো, চোখে কি যেন পড়েছে। জাঙ্কুক চিন্তিত হয়, এগিয়ে আসে, থুতনি ধরে শুধায়, কই দেখি। তে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়, তার চোখ বেয়ে তখন অশ্রু পড়ে। জাঙ্কুক বলে, কই, চোখে তো কিছু দেখছি না, তাহলে কাঁদছো কেন? তে জবাব দেয় না, 2 কদম পিছিয়ে যায়। জাঙ্কুক বলে, তোমার পরীক্ষা কেমন হয়েছে তে? ভালো। কেমন ভালো? খুব ভালো। খুব ভালো নাকি ভীষণ ভালো? এই দুটোর মধ্যে পার্থক্য আছে কি? নেই। তাহলে? বলতে ইচ্ছে করলো, আপনি দেশ ছেড়ে যাচ্ছেন? থাকার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। ক্যারিয়ার গড়ার এত তাড়া? বউ পালতে হবে। বুকটা যেন ছ্যাদ করে উঠল তের। বউ, জাঙ্কুক ভাইয়ের বউ। তে হঠাৎই ঠুকরে কেঁদে উঠল। জাঙ্কুক হতভম্ব হয়ে গেল, প্রশ্ন করলো, কাঁদছো কেন? আপনি বিয়ে করবেন জাঙ্কুক ভাই? সবাই তো করে। কাকে করবেন? দেখি কাকে করা যায়। আমায় করবেন? আমার আপনার বউ হতে কোনো আপত্তি নেই।
বিস্ময়ের চরম পর্যায়ে চলে গিয়ে মুখ ফসকে কথাগুলো বলে দিল তে। জাংকুক চেয়ে রইল। তের হুঁশ আসতেই থমকে গেল। ভয়ে জমল শরীর। এসব কি বলে দিল? বলা ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। তে থমথমে কণ্ঠে বলল, আমি জাংকুক শুনল না। তীক্ষ্ণ এক দৃষ্টি নিক্ষেপ করে সে চলে গেল। জাংকুকের দৃষ্টি দেখে তে বুঝলো তার মন ভেঙেছে, আবেগ ভাঙছে, হৃদয়ে জমা অনুভূতিরা ছিন্ন ভিন্ন হচ্ছে। তার জাংকুক ভাই তাকে চায় না, তাকে ভালোবাসবে না। সন্ধ্যা হতেই বাড়ির সকলে মিলে প্রস্তুতি নিল এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। তে যেতে চাইল না। দুপুর থেকেই তার মন খারাপ। সবাইকে বলল শরীর ভালো নেই, যেতে ইচ্ছে করছে না। কেউ জোরও করলো না। তবে যাবার আগে জাংকুক একবার ঘরে এলো। কিসের যেন চিঠি হাতে গুজে দিয়ে বলল, আবেগ কমিয়ে ভালো থেকো মেয়ে। তে সে কথার বিন্দু পরিমাণ জবাব দিল না। জাংকুক চলে গেল। বাড়িটা তখন পুরো ফাঁকা। তে চিঠি খোলে, যেখানে অল্প লেখায় জাংকুক লিখেছিল, শোনো আবেগী মেয়ে, তুমি যদি আমার অপেক্ষায় দীর্ঘদিন অপেক্ষা করতে পারো তবে আমি কথা দিচ্ছি, অপেক্ষা শেষে আমি তোমাকেই আমার বউ বানাবো। ভালো থেকো মেয়ে, নিজের যত্ন নিও। খবরদার আমার সাথে কোনোরূপ যোগাযোগ করার চেষ্টা করবে না। ইতি, তোমার জাংকুক। তোমার জাংকুক কথাটা বুঝি ভূমিকম্পের মতো কানে ভেদ করলো তের। সে লাফিয়ে উঠল। মনে হলো তার এয়ারপোর্টে যাওয়া উচিত, কিন্তু পরক্ষণেই বুঝলো বাড়ির সবাই চলে গেছে। কিশোরী মেয়েটা ফাঁকা বাড়িতে চেঁচিয়ে ওঠে, বলে, ভালোবাসি 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 জাংকুক ভাই। হঠাৎ তের চোখ যায় চিঠির উল্টো দিকে। কিছু একটা লেখা সেখানে। তে দেখে জাংকুক লিখেছে, শুনো আবেগী মেয়ে, আমার মানচিত্রের মতো রুটি একদমই পছন্দ নয়, আমার কিন্তু রুটি গোল চাই। লেখা পড়ে লজ্জায় মিয়ে গেল তে। হাসলো, প্রশান্তিকর হাসি। মনে মনে বলল, পরের বার আমার তৈরিকৃত রুটি ঠিক গোল হবে জাংকুক ভাই। প্লেনে বসা জাংকুক তখন হঠাৎই হেসে উঠল। তার মন বলছে তে তার চিঠি পড়েছে। চিঠি পড়ে চেঁচিয়ে বলছে, ভালোবাসি জাংকুক ভাই। জাংকুক ধীর শব্দে বলল, ভালোবাসি তে। সময় চলতে থাকে। দেখতে দেখতে কেটে যায় 3টি বছর। অপেক্ষা শেষ হয়। তের তখন যুবতী বয়স। রান্নাবান্না শিখেছে বেশ। এখন আর রুটি মানচিত্রের মতো হয় না, গোল হয়। জাংকুকও পরিপূর্ণরূপে সুপুরুষ হয়েছে আগের চেয়েও সুদর্শন। বিদেশ থেকে ফিরে সে সর্বপ্রথম সাক্ষাৎ করে তের সাথে। তে সেদিন শখের বসে মায়ের বিয়ের শাড়ি পরেছে, লাল টুকটুকে রং তার। বাড়ির ছাদে জাংকুক তাকে দেখলো, মুগ্ধ হলো। সোজা প্রশ্ন করলো, আমার অপেক্ষায় অপেক্ষাকৃত ছিলে তো তে? তে লাজুক হাসে, স্বল্প উত্তরে বলে, আবেগ কমেছে ঠিকই, কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসা কমেনি জাংকুক ভাই। জাংকুক খুশি হয়, অভিযোগের স্বরে জানায়, ভাই বাদ দাও তো তে। তোমার মুখে ভাই ডাক শুনতে আমার বড্ড অসহ্য লাগে, যেভাবে অসহ্য লেগেছিল জ্বরের ঘোরে তোমার স্পর্শ। সেবারে মার্চ মাসেই তে আর জাংকুকের বিয়ে ঠিক করা হলো। কারণ জাংকুক বিদেশ যাওয়ার আগে বাড়ির সবাইকে বলেছে সে তেকে বিয়ে করতে চায়। কথাটা শুরুতে তের মার ভালো না লাগলেও এখন জাংকুক ছাড়া কাউকেই জামাই হিসেবে মানতে পারেন না। জাংকুক যথেষ্ট বুদ্ধিমান ছেলে, তের জন্য তাকে রাখতে কেউই নারাজ হলো না। জাংকুক খুশি হলো। বিষয়টা গোপন রাখা হলো তের কাছে। আয়নার সামনে ফাঁকা ঘরে বধূ বেশে বসে আছে তে। সেই এক ঝড় বাদলের রাতে জাংকুক ভাইয়ের হঠাৎ আগমন, আর কিশোরী মনে ভালোবাসা ভর করা। গত দিনগুলোর কাটানো সকল মুহূর্তের সবকিছুই একে একে ভাবছিল সে। আয়নায় নিজেকে দেখলো। কতদিনের অপেক্ষা আজ পূর্ণতা পেতে চলেছে। সেই 3.5 বছর আগের অনুভূতিরা এখনো টকবক করে ফুটছে অন্তরে। চোখের সামনে ভাসছে জাংকুকের লেখা একখানা চিঠি। 2 দিন আগে সুগা ভাইয়ের হাতে চিঠিটা পাঠিয়েছিল জাংকুক। সঙ্গে বলেছিল, বিয়ের দিন আমি আসার আগে পড়বে। ইতিমধ্যে জানা গেছে বরের গাড়ি গ্রামের রাস্তায় ঢুকেছে। তে চিঠি খুললো, যেখানে জাংকুক লিখেছে, শোনো আবেগী মেয়ে, তোমায় যখন প্রথম দেখেছিলাম, তাও সশরীরে নয়, শুধু তোমার ছবির ফ্রেমে তোমারই কক্ষে টাঙানো, তখনই ছবির তুমিটাকে আমার অদ্ভুতভাবে ভালো লেগে গেল। সেই ভালো লাগা আদতে ভালোবাসা ছিল কিনা সেটা বুঝতে আমি দ্বিতীয়বার তোমাদের বাড়ি গেলাম, অথচ তোমার দেখা পেলাম না। আমি পুরো সন্ধ্যা পর্যন্ত তোমার অপেক্ষায় ছিলাম, অথচ তুমি তোমার বন্ধুদের পিকনিক আসরে এত মগ্ন ছিলে যে এলেই না। আমি বড্ড হতাশ হলাম, ফিরে এলাম। এরপর বহুবার ভেবেছি তোমায় দেখতে যাব, কিন্তু কিছুতেই যেন সময় হয়ে উঠছিল না।
ভার্সিটি, পড়াশোনা, অ্যাসাইনমেন্ট, অনার্স কমপ্লিটের তারা, তার উপর হুটহাট আমার অসুখ, সব মিলিয়ে আমি যেন সবেতে হিমশিম খাচ্ছিলাম। এরপর আচমকা ওই ঝড়ের রাতের আমি সেদিন জানতাম তুমি বাড়িতে একা থাকবে, কারণ সুগার সাথে তার আগের দিন আমার কথা হয়েছিল। কথার তালে তালেই বলেছিল বাড়ির সবাই পাশের গ্রামের বিয়েতে খেতে যাবে, কিন্তু তুমি যাবে না। আমি কেন যেন সেদিন বড় খুশি হলাম। সিদ্ধান্ত নিলাম পড়াশোনা পাঠ চাটকে একদিনের ছুটিতে বিরতি দিয়ে একা বাড়িতে তোমার সঙ্গে দেখা করতে যাব। আমাকে আবার এই জন্য বাজে ভেবো না, আমি মোটেও বাজে নই। আমি শুধু চেয়েছিলাম সেদিনের পুরোটা সময় যেন আমার শুধু তোমার সাথেই কথা হয়। কথা মতো বের হলাম, কিন্তু রাস্তায় বাজলো ঝামেলা, বাস নষ্ট হলো, আমি ঝড়ে আটকা পড়লাম। আমার পৌঁছাতে পৌঁছাতে বেজায় রাত হলো। তবুও আমি আনন্দিত ছিলাম। তোমার প্রথম কণ্ঠস্বর আমাকে বেজায় আনন্দ দিল। আমি আসলে নানাজানকে সেদিন মিথ্যে বলেছিলাম। আমি আসলে কোনো কাজে যাইনি, আমি তোমার সাথেই দেখা করতে গিয়েছিলাম, কিন্তু এমন জ্বর বাঁধিয়ে ফেলবো বুঝতে পারিনি। সেদিন তোমার স্পর্শ মন্দ লাগছে কথাটা শুনে দুঃখ পেয়েছিলে আমি জানি। কি করব বলো, তোমাকে সরানোর জন্য কথাটা বলা লাগলো। পুরুষ মানুষ হুটহাট কি করে বসে বলা তো যায় না। অভিযোগ নিও না কেমন? তোমার মানচিত্রময় রুটির কথা আমি আজও ভুলিনি, আর ভুলতেও চাই না। তুমি সেদিন যখন ছাদে বসে বললে আমার হাসি সুন্দর, আমি কিন্তু সে কথা শুনেছি, হয়তো বুঝতে দেইনি, কিন্তু শুনেছি। আর শুনেছি বলেই তোমায় অপেক্ষায় রাখতে আমি এতটা সাহস পেয়েছি। তোমায় বড্ড ভালোবাসি বউ, আর তো কিছুক্ষণ, এরপরই তুমি আমার হবে। পুরো তুমিটা আমার হবে, একান্তই আমার হবে। আমার নিজেকে বড্ড পাগল পাগল লাগছে তে, আর লিখতে পারছি না। বাকিটা না হয় বাসর ঘরে বলবো। ইতি, তোমার একান্ত তুমি, জাংকুক। চিঠি শেষ হলো, বাহিরে শোনা গেল জামাই এসেছে। এই কে, কোথায় আছো? দেখে যাও, তে জামাই এসেছে। কথাটা শুনে তে লাফিয়ে উঠলো, তৎক্ষণাৎ ছুটে গেল জানালার ধারে। জানালার পর্দা সরাতেই দেখলো জাংকুককে। বরবেশে মাথায় পাগড়ি পরে দাঁড়িয়ে আছে মানুষটা, তের একান্ত কাছের মানুষ। এক ঝড় বাদলের রাতে উথাল পাথাল করে দেওয়া হৃদয়টার একান্ত ব্যক্তিগত মানুষ। এই তো আর কিছুক্ষণ, এরপরই তাকে জড়িয়ে ধরে বলা যাবে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আপনাকে বড্ড ভালোবাসি।